This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH অমরত্ব দরকার নেই, কিন্তু যেটা দরকার তার পেছনে এই ভদ্রলোক যেভাবে দৌড়ে বেড়াচ্ছেন তাতে কেউ না বলে যে ওই খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। আরেকটা জিনিস মনে হচ্ছে জানেন তো, উনি একটা অন্যরকম জিনিসও ভেবে থাকতে পারেন। সে মুন্না ভাই MBBS ছিল না, ওই ক্যারামের বোর্ডে রানীর জন্য সেই ডাক্তারের বাবা পাগল হয়ে বসে থাকতো, জুস পিবানো মজা, যে একদম ওই রকম নিঘাত ওইটা ভাবছেন যে অকারণে অমরত্ব ভাবার দরকার নেই, ওই চোখটা ওই দিকে রাখতে হবে। ওই নোবেল পুরস্কার, নোবেলের জন্য দৌড়তে দৌড়তেই পাচ্ছেন না, যতক্ষণ না পাচ্ছেন দৌড়ে যাচ্ছেন, তাহলে হয়তো দেখবেন তিনি হয়তো শতায়ু হয়ে গেলেন, অমর হয়ে গেলেন। কিন্তু তার দুই প্রতিপক্ষ তারা তো অ্যাকচুয়ালি অমরত্ব চাইছেন, পুতিন আর জিনপিং। বেজিংয়ে ভিক্টরি ডে প্যারেডের ফাঁকে 150 বছর পর্যন্ত কিভাবে বাঁচা যায় সেটা নিয়ে তারা আলোচনা পর্যন্ত করে বসে আছেন। মানে বুঝতে পারছেন কতটা উদগ্র বাসনা বেঁচে থাকার জন্য থাকলে এইভাবে চারপাশে লোকজন রয়েছে, তার মধ্যে এই আলোচনা কেউ করতে পারে। মানে এমনকি নিজেদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বদল টদল করে বেঁচে থাকাটা যায় 150 বছর অ্যাটলিস্ট। এইরকম সব বাসনা তাদের যেগুলো, সেগুলো সব ওই ক্যামেরার মাইকে ধরা পড়ে গেছে, আর তাই নিয়েই দুনিয়া তোলপাড়। তাদের জন্য তো রবীন্দ্রনাথ লিখে গেছিলেন, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। তবে জিনপিং আর পুতিন এরা দীর্ঘায়ু লাভের জন্য জাপানিদের সাথে যোগাযোগ করতে পারেন। ওদেশের মানুষের গড় আয়ু 95 বছর। মানে মরছেন না কেন, এতে হতাশ হয়ে গিয়ে অনেকে আত্মহত্যা করে ফেলেন। অথবা ওই পাক অধিকৃত কাশ্মীরের একদম উত্তরে গিলগিট বালতিস্তানের কাছে যে প্রাচীন আর্য জাতি বাস করে, যেখানে গিয়ে ওই রুশ আর চীনারা গবেষণা করতে পারেন, সেই দেশের সেই প্রদেশের মানুষের গড় আয়ু কত জানেন? 120 বছর। 80 বছর পর্যন্ত তো জাস্ট ইয়াং থেকে যান। মানে এখনও চান্স নিলে 8 বছর ইয়াং থাকা হাতে আছে। জিনপিং আর পুতিন দুজনেরই তো বয়স 72। এবার কেউ যদি ভাবেন 72 মানে 72-এ ধরছে নাকি দুজনকে, না, ওরকম ভেবে লাভ নেই। অর্জুনও কিন্তু 70 বছর বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে লড়েছিলেন, তখনও তিনি যুবক। এবার পুতিন আর জিনপিং তারা ওরকমই অর্জুনকে লক্ষ্য করে পরমাণু প্ল্যানিং করতে পারে। কিন্তু দেখুন ট্রাম্প, তিনি অমর হতে চান ওই নোবেল শান্তির তালিকায়, কিন্তু অল্পের জন্য যে সেটা ফসকে গেল সেটা তিনি বুঝতে পারছেন, নাকি ভাবছেন এর জন্য ওদের খানিকটা ধন্যবাদ দেওয়া দরকার, যা এই যাত্রা একটা চান্স ফসকে গেল, ওই তার পেছনে দৌড়তে দৌড়তে হয়তো আমি কোনো একটা সময় অমর হয়ে যাব। এবার কীভাবে ফসকালো সেটা জানার জন্য আপনাদের নুরেমবার্গে যেতে হবে। ওই মানিক বন্দ্যোপাধ্যায় বেড়া গল্পে লিখেছিলেন না, মানুষ যদি এরকম হতো তাহলে দেবতা হয়ে যেত। আমরাও তো ওই ভাগবত পুরাণ নিয়ে চর্চা করতে বসিনি যে দেবতা দানবের বিচার করব, আমাদের সাবজেক্ট তো একটু অন্য, পুরাণের মতোই প্রায়, কিন্তু আমাদের সাবজেক্টটা আমাদের আজকের পুরাণ, উলট পুরাণ, রাজনীতি। আর তাতে দেবতার দানব আছে কি নেই সেটা আবার বলা যাবে না, কিন্তু সরকার বিরোধী আর সাধারণ মানুষ, মানে একদিকে রাজনীতিক আর একদিকে সাধারণ মানুষ, এরা যে আছেন এটা বলা যাবে। এবার কাকে কোন রূপে আপনারা কল্পনা করে নেবেন সেটা আপনারাই ভাবুন। তবে দেখুন এটা তো পরিষ্কার, রাজনীতির মন্দির আইনসভা, আর এই আইনসভার যা কাণ্ড কারখানা, মানে আমাদের বিধানসভার যা কাণ্ড কারখানা, সেখানে যা হলো তাতে তো পৌরাণিক যুদ্ধের বিবরণও হার মেনে যাবে। আর আপনাদের মনে হতেই পারে, আচ্ছা নুরেমবার্গ কি বাংলায় নেমে এলো?
সিরিয়াসলি প্রায় এরকম বলার মতোই তো অবস্থা। ওই বিশেষ করে শেষ দিকটা যেটা বলছিলাম, ওটার দিকে আবার খেয়াল করে দেখুন তো, রেফারি বার করছেন এদিকে এদিকে। একদম বিশেষ অধিবেশন ছিল জানেন তো বিধানসভার, ওই বাংলা ভাষার অস্মিতা নিয়ে আলোচনা হবে, মুখ্যমন্ত্রী বলবেন, এইরকম সব বিষয়গুলো ঠিকঠাক ছিল। এবার বাংলা ভাষা মানে তো আমাদের এখানে সব কিছুর বাংলাটাকে একটা আন্তর্জাতিক মানে আমরা দেখি, দেখারই কথা, গোটা বিশ্বজুড়ে বাঙালিরা ছড়িয়ে রয়েছেন। আর আমাদের এখানে সরকারের তো একদম লোগোই বিশ্ব বাংলা। সে বিশ্ব বাংলা কনসেপ্টটা যদি থাকে এবং সেই বাঙালির অস্মিতা নিয়ে, বাংলার অস্মিতা নিয়ে যদি কথা হয়, সে তো বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাওয়াটাই উচিত। হয়তো এই কনসেপ্ট থেকেই ওই লাইভ টেলিকাস্টের অনুমতি দেওয়া হচ্ছিল, সরাসরি সবাই দেখবেন। কিন্তু কে ভেবেছিল বলুন তো বিধানসভার আজকের অধিবেশনটা বঙ্গ অস্মিতার জায়গার বদলে ব্যাটেল অফ নুরেমবার্গ হয়ে উঠবে? ক্যামেরার লেন্সের সামনে কোটি কোটি বঙ্গবাসী কি দেখলেন? বিজেপি আর তৃণমূলের বিধায়কদের মধ্যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে গেল। প্রচুর ফাউল ঠাউল হলো আর কি। ফাউল মানে সবসময় যে হাতে পায়ে এরকমও না, ভার্বাল ফাউল টাউলও থাকে আর কি, অ্যাপ্রোচের মধ্যেও ফাউল থাকে। সুতরাং একটা যুদ্ধ ভাব মোদ্দা কথা তৈরি হলো। আর সেই যুদ্ধটা একজন থামানোর আগেই থেমে গেল, থামিয়ে দিলেন অন্য একজন। এইখানটায় তো আপনারা সবাই থতমত খাচ্ছেন তো, কার থামানোর কথা ছিল, কে থামালেন? আরে যিনি পোস্ট করে যুদ্ধ থামানোর ডক্টরেট করে ফেলেছেন, মানে স্বঘোষিত ডক্টরেট, তার পোস্ট করার আগেই সংঘর্ষ বিরতি হয়ে গেল। আমাদের এখানে তখন ভর দুপুর আসলে জানেন তো, আর তার জায়গায় গভীর রাত, ট্রাম্প ঘুমোচ্ছিলেন। ওই জন্যে এই টের পান নিজে এরকম একটা যুদ্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল, মানে প্রায় যুদ্ধ লেগেই গিয়েছিল। কিন্তু তিনি হাত দিতে পারলেন না, থামাতে পারলেন না। একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দিতেন যদি সামান্যতম তার কাছে কোনো ইঙ্গিত থাকতো। এখন নিশ্চয়ই ঘুম থেকে উঠে হাত কামড়াচ্ছেন। আরও একটা যুদ্ধে মধ্যস্থতার সুযোগটা হাতছাড়া হয়ে গেল। আর রাগ হচ্ছে তার, জানেন তো, ডেফিনেটলি আমাদের বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ওপর বেজায় রাগ হচ্ছে, আমি শিওর। এমন একটা ম্যাচে রেফারিংয়ের তিনি সুযোগ পেলেন না, আর তার জায়গায় তিনি গোটা ব্যাপারটাকে থামিয়ে দিলেন। অথচ তিনি ভাবুন তো, মানে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপি আর তৃণমূলের যুদ্ধ হচ্ছিল, সেটাকে তিনি থামিয়েছেন। এটা ট্রাম্প যদি প্রেস কনফারেন্স করে ঘোষণা করতে পারতেন, কি অসাধারণ একটা ব্যাপার হতো। তা না, এখানে রেফারিং করে বসলেন কে? স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি বিধায়কদের পর সাসপেন্ড করে দিয়েছে, মানে কার্ড দেখিয়ে দিয়েছেন, ওই ব্যাটেল অফ নুরেমবার্গের ফুটবল ম্যাচটার মতো একের পর এক এদিকে দেখাচ্ছেন। তবে উত্তেজনায় আজকের বিধানসভার ম্যাটিনি শো ওই ব্যাটেল অফ নুরেমবার্গের থেকে খুব পেছনে ছিল না, জানেন তো, আমি শিওর। দেখেছেন তো আপনারা ওই বিধানসভার বিরল লাইভ টেলিকাস্ট দেখতে যারা টিভির পর্দায় বা মোবাইলে লাইভ স্ট্রিমিংয়ে চোখ রেখেছিলেন, তারা উঠতে পারেননি, আটকে গেছিলেন। থ্রিলের কোনো অভাব হয়নি। এই না হলে রাজনীতি এরকম না হলে জীবনটাই তো পানসে লাগে আমাদের। প্রশ্ন হলো, ইস্যুটা তো ছিল বাঙালি অস্মিতার, আর আজকের বিধানসভার দৃশ্যাবলী তো গোটা ভারত কেন গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেল একটা যুদ্ধক্ষেত্র বলে। বাঙালি অস্মিতাটা অটুট থাকলো কি? মানে এত লড়াইয়ে অনেক কিছুই তো ভাঙচুর হতে পারে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্যই ভাবছিলাম বাঙালি অস্মিতাটা আস্ত আছে তো। শুরুটা হয়েছিল ময়দানে, শেষটা হলো বিধানসভায়। তৃণমূলের বাংলা ভাষা আন্দোলনের মঞ্চ খোলাকে পূর্ববঙ্গে খান সেনার অপারেশন সার্চলাইটের সঙ্গে তুলনা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার প্রতিবাদ করে সাসপেন্ড হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারও সংঘাতের ধারাবাহিকতা বিধানসভায় বজায় রইল। দিস ইজ নট রিলেটেড, আমার মনে এটা রিলেটেড সাবজেক্ট নয় এখনকার যে চর্চা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় স্লোগান দিয়ে প্রথমে সাসপেন্ড হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষকে মার্শালরা ধরে নিয়ে গিয়ে বিধানসভা কক্ষের বাইরে বের করে দেন।
কিন্তু স্লোগান থামেনি। একসময় মুখ্যমন্ত্রী বক্তৃতা থামিয়ে দেন, বসে পড়েন। আমি বলে যাচ্ছি, আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না। ওরা যখন বলবে আগে শান্ত হোক। তৃণমূল বিধায়করা ওয়েলে নেমে এলে মমতা বন্দ্যোপাধ্যায় নেমে এসে সকলকে শান্ত করেন, জায়গায় ফেরত পাঠান। সবাই সিটে যান, সিট থেকে কেউ বেরোবেন না, নিজের সিটে থেকে বলুন। এরপর সাসপেন্ড হন বিজেপির অগ্নিমিত্রা পাল। একবার নয়, দুবার নয়, হাজার হাজার বার সেনাবাহিনীর পাশে দাঁড়াবো। আর সেনাবাহিনীর কোনো অমর্যাদা আমরা সহ্য করব। আজকে কেন বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে রাখা হলো, এর উত্তর আগে দিক, তারপর মুখ্যমন্ত্রী তারপর কথা বলবেন। স্লোগান জারি রাখেন মিহির গোস্বামী। এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন, যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছে, শারদ পাওয়ারের দল, তারপরে বিজেপিতে গেছেন। এরপর মিহির গোস্বামীকেও সাসপেন্ড করে দেন স্পিকার। আমি মিহির গোস্বামীকে সাসপেন্ড করছি। আই টেল মিহির গোস্বামী টু উইথড্র ফ্রম দ্য হাউস। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বলবো ওকে বার করে দিন। মিহির গোস্বামীকে চ্যাংদোলা করে কক্ষের বাইরে নিয়ে যান মার্শালরা। যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তারপর সাসপেন্ড হন অশোক দিন্দা, তারপর বঙ্কিম ঘোষ। বঙ্কিম ঘোষও টানা হেঁচড়ায় অসুস্থ বোধ করেন। এরপর তৃণমূলের কল্যাণ ঘোষ একসময় বিজেপি শিবিরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, তাঁকে ধমক দেন মুখ্যমন্ত্রী। আমাদের কেউ থাকলে আমি স্পিকারকে রিকোয়েস্ট করবো সাসপেন্ড করতে। যাও চেয়ারে যাও, প্রত্যেকে চেয়ারে যাও। বি ডিসিপ্লিন, বি ডিসিপ্লিন। পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না, নয় না জায়গায় যাও। আমি কিন্তু নাম নিয়ে এবার বলবো, এই করলেন, যাও জায়গায় যাও, যাও জায়গায় যাও। আমি বারণ করছি, বেশি পাকামো মেরো না, সে আমাদেরই হোক আর ওদেরই হোক। যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। দেখুন, মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী এবং সবাই তার কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করেন। তিনি যে তার চোখে যে কোনো রকম ভেদাভেদ নেই, তিনি কি সুন্দর দেখালেন, পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। তো তার করলেন যে তিনি ওই রকম কথা শুনছিলেন না, সেটা যে তিনি ভালোভাবে নিচ্ছেন না, সেটা বুঝিয়ে দিলেন এবং স্পিকারকে বললেন যে আমাদের যদি কেউ গণ্ডগোল করে তাকেও সেম শাস্তি দিন। মানে কার্ড দেখার কি মনে হচ্ছে জানেন তো, সেটা সেই লাইন ছিল না, হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান। ভারতের সবচেয়ে জনপ্রিয় একটা মোটরবাইক কোম্পানি মহিলাদের স্কুটির জন্য এই ট্যাগলাইনটা ব্যবহার করত। পশ্চিমবঙ্গ বিধানসভায় এর আগে এর থেকে অনেক বেশি হাঙ্গামা হয়েছে। ব্রিটিশ আমলে জ্যোতি বসু ছেঁড়া জামা পরে বিধানসভায় ঢুকেছিলেন, গ্রেফতারি এড়াতে বিধানসভাতেই ছিলেন, কারণ বিধানসভার ভেতরে প্রশাসনের শাসন চলে না। বিধানসভার কক্ষে হাঙ্গামা আরও হয়, কিন্তু সেগুলোর বিবরণ পাওয়া যায় না। ওই বললাম, শুধুমাত্র তার মানে এই যা যা গণ্ডগোলগুলো সাধারণত বিধানসভার ভেতরে হয়, তার একমাত্র দেখার সৌভাগ্য কাদের হয়? বিধায়কদের হয়। এবার শুধু তারাও তো আপনার আমার মতোই আমাদের জনপ্রতিনিধি। এবার পতির পুণ্যে সতীর পুণ্য সে একবারে শোনা গেছিল, কিন্তু এরকম জনপ্রতিনিধিদের দেখায় আপনার আমার যাবতীয় দেখা কি সম্পন্ন হতে পারে নাকি? সুতরাং ওই বললাম, হোয়াই শুড বয়েজ হ্যাভ অল দ্য ফান। শুধু ছেলেরাই কেন যাবতীয় মজাটা পাবে, এই যে ট্যাগলাইনটা, সেটা এক্ষেত্রে কি সুন্দর প্রযোজ্য বলুন তো। শুধু বিধায়করাই এই মজাটা কেন পাবেন? তবে এটা ভাববেন না যে মানে আপনি আমিও যাতে এই গোটা মজাটা পাই, ওই বিধানসভার ভেতরে কী কী কাণ্ড কারখানা হয় সেগুলো দেখার সুযোগ পেয়ে যাই, সেই জন্য এই সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটা আনএক্সপেক্টেড ছিল, এটা অঙ্কের মধ্যে ছিল না। অঙ্কের মধ্যে থাকলে সম্প্রচারের সিদ্ধান্ত হয়তো হতো না। কিন্তু যাই হোক, এভাবে সরাসরি সম্প্রচার দেখার সৌভাগ্য পশ্চিমবঙ্গবাসীর তো হয়নি। একেবারে রিয়েলিটি শো আমাদের সকলের সামনে, এ দুর্দান্ত। এতদিন
যা শুধু লোকমুখে শুনতেন, সাংবাদিকদের বর্ণনায় শুনতেন, এবারে নিজেরা পুরো আঁখো দেখা হাল হয়ে গেল, নিজেরা দেখে নিলেন, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে গেল যে কত সুদক্ষ লোকজনকে আমরা পাঠাই আমাদের জনপ্রতিনিধি করে, এবং তারা আমাদের দেওয়া কর্তব্য পালন করতে কতটা ডেডিকেটেড, কতটা উদ্গ্রীব হয়ে থাকেন, এতটা উদ্গ্রীব হয়ে থাকেন যে স্থান কাল পাত্র কোনো কিছু বিবেচনাই করেন না, নিজেদের জীবন উৎসর্গ করে দেন আপনার আমার বক্তব্য ওই গণতন্ত্রের পীঠস্থানে তুলে ধরার জন্য। দেখুন, দুজন সোজা হাসপাতালে ল্যান্ড করে গেছেন ওখান থেকে, বিধানসভার থেকে স্টেট হাসপাতাল। ওই ব্যাটল অফ নুরেমবার্গেও কয়েকজনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে যেতে হয়েছিল, কিন্তু হাসপাতালে মানে তার থেকেও এটা এক ধাপ এগিয়ে গেল। গোটা বাংলা ওই স্কুটি কোম্পানির ট্যাগলাইনের কথা মনে রেখে তারাও ফান্ড নিল একেবারে বিনা পয়সা। স্পিকারের দৃঢ়তা, মুখ্যমন্ত্রীর সক্রিয়তা সব রাজ্যবাসী দেখেছেন, কিন্তু যেটা দেখা যায়নি কিন্তু বুঝে নিতে হবে, সেটাও তো একটুখানি আপনাদের সাথে ডিসকাস করা দরকার। সেটা হলো বিজেপির রণকৌশল। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল গোটা সেশনের জন্য, তার জন্য বিজেপি বিধায়করা প্রথমার্ধে অধিবেশন কক্ষে ঢোকেননি, কিন্তু দ্বিতীয়ার্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্যের ঠিক আগে তারা চলে আসেন এবং টানা স্লোগান দিতে থাকেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন বটে যে একটা শুভেন্দুকে সাসপেন্ড করেছে তো 65 জন শুভেন্দু রয়েছে, কিন্তু এই রকম যে হবে এটা সম্ভবত শাসক শিবির বুঝতে পারেনি। তারা হয়তো ভেবেছিল যে এটা আলোচনাও ছিল আর কি, আমাদের যারা সাংবাদিকরা যান বিধানসভা কভার করতে তারাও বলছিলেন, শাসক শিবিরের ধারণা ছিল যে এই বিরোধীরা যা করে থাকেন এই যাত্রাতেও তার পৃথক ফল হবে না, অর্থাৎ একটা সময় তারা চিৎকার চেঁচামেচি একটু করবেন হয়তো, কিন্তু ওয়াকআউট করে যাবেন। কিন্তু পরের পর সাসপেনশন হলো, বিজেপি ওয়াকআউট করেন। এটাই হচ্ছে আজকের মানে ব্যতিক্রমী ফ্লোর প্ল্যানিং। সম্ভবত ওখানটায় লাইভ স্ট্রিমিং হচ্ছে, এটা মাথায় রেখেই আজকে গেম প্ল্যানটা সাজিয়েছিল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, তিনিও কিন্তু ওই ফ্লোর প্ল্যানিং করেছেন। সম্প্রচারের যে সুবিধাটা হয়তো সবার কাছে বাঙালি অস্মিতার বক্তব্যটা খোলা মনে তুলে ধরবেন এরকমই ভেবেছিলেন, কিন্তু সেটা না হয়ে যখন গোটা বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, নেগেটিভকে পজিটিভ হিসেবে ব্যবহার করাটাও তো একটা দক্ষতার মধ্যে পড়ে। তিনি ওই প্ল্যান এ ছেড়ে ঠিক একইভাবে কিন্তু প্ল্যান বিতে গেছেন, সেটাও লক্ষণীয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিধায়কদের বলছিলেন না তিনি নাম বলে দেবেন, পরে একদম ধমক দিয়ে দেবেন, মানে পরিষ্কার করে দিচ্ছিলেন যে তার দলের লোকেরও কোনো বিশৃঙ্খলা তিনি বরদাস্ত করবেন না, হোক তারা, এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যে দলেরই হোক তাদের শাস্তির জন্য তিনি সুপারিশ করবেন, এবং সবার সামনে করলেন। কিন্তু গোটা রাজ্যবাসী দেখলো, গোটা দেশবাসী দেখলো এবং বিশ্ব বাংলা দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের বিধায়কদের মধ্যেও যারা যারা অন্যায় করছিলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন, তাদের জন্য তিনি শাস্তির সুপারিশ করলেন স্পিকারকে। অর্থাৎ তার কাছে সুবিচারটাই হচ্ছে শেষ কথা, ন্যায় বিচারটাই হচ্ছে শেষ কথা। একজন মুখ্যমন্ত্রীর চেয়ারের জন্য এর থেকে ভালো বিজ্ঞাপন আর হয় নাকি? মানে লাইভ টেলিকাস্টের এই যে একদম লাইভ প্রচার বা বিজ্ঞাপন, সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। কে কিভাবে যে কাজে লাগিয়ে নেয় না, এটা কিন্তু শেখার মতো বিষয়। সুতরাং আপনি আমি আমরা যে সাধারণ মানুষ, যে যেখানে গিয়ে ধাক্কা খাবো, আমরা যে ওই পড়েই যাই, জীবনের ওঠাপড়া যে আমাদের বড্ড গায়ে লাগে, এটার থেকে আমাদের একটুখানি বেরোতে হবে আর শিখতে হবে রাজনীতিকদের কাছ থেকে। সমস্ত পরিস্থিতিতে কীভাবে মানে একদম বিপরীত পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে নিজেদের অনুকূলে নিয়ে আসতে হয়, সেটাই রাজনীতিকরা আমাদের শেখাতে পারে। তবে দেখুন, এর বাইরে একটা দিক তো রয়েছে, সেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এভাবে লাইভ টেলিকাস্টে বিরোধীদের সাসপেন্ড হওয়াটা কোনো শাসকের পক্ষেই কিন্তু স্বস্তিদায়ক নয়। আমাদের দেশের রাজনীতি অবশ্য এগুলো দেখেছে, এটা কোনো বিরল দৃশ্য না।
মোদী সরকারের দ্বিতীয় দফার সময় ওই সংসদের 2 কক্ষ মিলিয়ে তো একটা সময় প্রায় 150 জন বিরোধী সাংসদ সাসপেন্ড হয়েছিলেন, কিন্তু তার একটা ফল পরবর্তী ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। লোকসভা ভোটে বিজেপি 300 থেকে 240-এ নেমেছে, আর কংগ্রেস উঠে 100 ছুঁয়ে ফেলেছে। আমাদের এখানেও তো সামনে ভোট আছে 2024। তার আগে আমরা কিছু কিছু জিনিস দেখলাম, গোটা রাজ্য দেখলো, এইভাবে বিরোধীরা সাসপেন্ড হওয়াটা দেখলো। এবার এটার ফল কি হবে 26-এ বোঝা যাবে। কিন্তু যেটা শোনা গেল যেটা, সেটা বাঙালি অস্মিতার জন্য একটা বড় বার্তা। একটাই শব্দ শোনা গেল, সব পক্ষের কাছ থেকে শোনা গেল। শব্দটা কি জানেন? চোর, চোর, চোর। বললাম বাঙালি অস্মিতার কথা শুনতে যারা টিভি খুলেছিলেন তারা শুনলেন চোর চোর ধ্বনি। বিজেপির বিধায়করা তৃণমূল বিধায়কদের উদ্দেশ্য করে বললেন চোর, আর তৃণমূল শিবির থেকেও পাল্টা স্লোগান ছুড়ে দেওয়া হলো চোর। বাঙালি অস্মিতা, রাজনীতি আর তার পরিণতি চোর স্লোগান। খুব গোটা ব্যাপারটা খুব সুইট, তাই না? আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না। আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট। আমি যখন স্লোগান দেব সবকটা মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি, লড়ে নেব। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার। वो विधानसभा पटल पर खड़ी होकर अमर्यादित भाषा बोलकर, আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন। তখন কোথায় যাবেন? সবাই স্লোগান দাও, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল, আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। সব কটা চোর, সব কটা চোর, চোরেদের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলো না, তুমি তৃণমূল করতে তাপস। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। 1804 জনকে যে আপনি লিস্ট বানিয়েছেন, সেই লিস্টটা আমাদের তো দেয়া চাকরি কি না আপনি দিয়েছিলেন চাকরি? সুকান্তবাবু তখন ছিলেন না। 2014 সালের আগে ইউপি এর প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে বিজেপি সাংসদরা দিনের পর দিন সংসদের উভয় কক্ষে কি কি ভাষা বলেছে। 1 2 3 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল, একজনও জিততে পারবে না। বিধানসভায় যে মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে গিয়ে স্লোগান দেওয়া শুরু করলেন, যেন ওটা গড়ের মাঠ। বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো, বিগ জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 21 সালে বিধানসভা নির্বাচনে আসার সময় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ও দিদি, তখন সভ্যতা ভদ্রতার জ্ঞান থাকে না। মোদি চোর আর বলবেন না, লোকে মোদি চোর শুনছে। ছি ছি ছি, সেম অন ইউ। দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। আমি মোদিজিকে বলবো দল থেকে তাড়িয়ে দিতে হবে, দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন। দেখলেন তো কি সুন্দরভাবে মানে ওই প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে আনতে হয়। বিজেপি বিধায়করা তারা মোদি চোর বলেননি, তারা স্লোগান দিচ্ছিলেন চাকরি চোর গদি চোর। মমতা বন্দ্যোপাধ্যায় গদি চোরটাকে প্রথমে বললেন মোদি চোরের মতো শোনাচ্ছে, তারপর প্রধানমন্ত্রীকে তার প্রধানমন্ত্রী বানিয়ে নিয়ে তাকে অপমান করা হচ্ছে, এই জন্য এই বিজেপির বিধায়কদের শাস্তি দাবি করলেন। এই হচ্ছে রাজনীতি। এবার দেখুন গদি চোরটাও কিন্তু বিজেপির নিজস্ব স্লোগান নয়, এই স্লোগানটা রাহুল গান্ধীর, তিনি বিহারে লাগাতার দিচ্ছেন ভোট চোর গদি চোর। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ বিধানসভায় ওই ভোট চোর স্লোগান দিয়েছেন, গণতন্ত্র চোর বলেছেন, এবং তার বক্তৃতা স্বাভাবিকভাবেই
বিজেপিকে রাগিয়ে দিয়েছে, কিন্তু এই অংশটা আবার রাহুল গান্ধীকে খুশি করবে। তবে দেখুন, কংগ্রেস যেরকম বিহারে মহাগঠবন্ধনে রয়েছে, যেখানে রাহুল তেজস্বী একসঙ্গে প্রচার করছেন, তেমনি বাংলায় রাহুল অভিষেক একসঙ্গে এরকম প্রচারে দেখা যাবে নাকি? বাংলাতেও এরকম মহাজোট হবে নাকি? এটাও তো চর্চায় রয়েছে, আলোচনায় রয়েছে। এবার রাহুলের ভোটার অধিকার যাত্রায় কিন্তু মমতা বা অভিষেক কেউ যাননি, পাঠিয়েছিলেন অমিতেশ ত্রিপাঠী আর ইউসুফ পাঠানকে। কিন্তু বাংলায় কি হবে? বাংলায় আসার জন্য তো আগে একটা প্রেক্ষাপট তৈরি হতে হবে। বাট নর্মালি যেটাকে কেন্দ্র করে রাহুল গান্ধী আসতে পারতেন, সেটা এবার হবে কিনা বা ঘটবে কিনা, সেটা তো অনেক কিছু যদি কিন্তুর ওপর নির্ভর করছে। ওই একটা তো তার মধ্যে নির্বাচন কমিশন নিজেই। আসলে বাংলায় এসআইআর কবে হবে সেটা তো নির্বাচন কমিশনে ঠিক করার কথা, কিন্তু এসআইআরটা হবে কি না, কবে হবে, সেটারই তো এখনও কোনো তারা ঠিক কুল কিনারা করে উঠতে পারছেন না। এবং করে উঠতে পারছেন না, তার কারণ হচ্ছে করাটা নিয়ে তাদের সমস্যা হচ্ছে। পুজোর পর ভাবছেন কাজ শুরু হতে পারে সুপ্রিম কোর্টের রায়টা দেখার পর, কিন্তু এই মুহূর্তে আপাতত কোনো রাস্তা দেখছেন না। কারণ কি জানেন, করবেন তো বটে এসআইআর, করবেন কাদের দিয়ে? সিইও দফতরে, মানে এখানে নির্বাচন কমিশনের তো লোকজনের ঘাটতি রয়েছে। গত সপ্তাহেই নির্বাচন কমিশন ফের প্যানেল পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিককে, তারপরে তিনি সেইটা মুখ্য সচিবকে সেই চিঠিটা পাঠিয়েছেন। এর আগে রাজ্যে পাঠানো 3 জনের নামের একটা প্যানেল নির্বাচন কমিশন খারিজ করে দেয়, এবং নির্বাচনে অভিজ্ঞতা রয়েছে এবং এরকম অফিসারদের নাম পাঠাতে বলেছিল। এখন পর্যন্ত সেই নাম রাজ্য পাঠায়নি। এমনকি ইতিমধ্যেই একজন অফিসার অবসর নেওয়ায় অ্যাডিশনাল সিইওর একটি পদ শূন্য রয়েছে, একাধিক আধিকারিকের পদ শূন্য রয়েছে ওই সিইও দফতরে। কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকারের থেকে নাম না পাঠানোয় কর্মীর অভাবে ঢুকছে ওই রাজ্য নির্বাচন কমিশনের দপ্তর। তবে এসআইআর যদি বাংলায় না হয়, তাহলে দেশের আর কোথাও আগে ঘোষণা হবে না বলেও কিন্তু শোনা যাচ্ছে। একজনও বৈধ ভোটার তাকে বাদ দিতে দেওয়া যাবে না, এবং বৈধ ভোটারদের যেন কোনো হয়রানি না হয়, এই নীতিটা একদম স্পষ্ট। নো এসআইআর বলার মধ্য দিয়ে মৃত ভোটারদের অথবা ভুয়ো ভোটারদের ভোটার লিস্টে নাম রেখে তার অ্যাডভান্টেজ পেতে চাইছে তৃণমূল। 1 কোটির বেশি জালি ভোটার যদি বাদ দেওয়া যায় না, টিএমসি জিততে পারবে না। আর গত 3টা নির্বাচনে টিএমসি জিতেছে এই জালি ভোটারদের উপরে ভর করেই জিতেছে, তাই তারা দাঁত কামড়ে লেগে যাচ্ছে এদের বাদ না যায়। একটা কঠিন লড়াই হবে, কিন্তু এটা একদিন করতেই হবে, তাহলে এই নির্বাচন আর কোনো নির্বাচনের মানে হয় না। আর আমার বক্তব্য, যতক্ষণ এসআইআর পুরো হচ্ছে, নির্বাচন যেন বাংলায় না। বিজেপি ওলারা নো এসআইআর নো ভোট এই কথাটা বলার মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে, আমরা যা বলছিলাম সেটা সত্য, যে এসআইআরটা নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি ব্যবহার করতে চাইছে রাজনৈতিক উদ্দেশ্যে। দেখুন, এই রাজনৈতিক নেতাদের বক্তব্যগুলোর মধ্যে সবসময় একটা অঙ্ক কাজ করে। আমি দেখছিলাম দিলীপ ঘোষ বললেন 1 কোটি, একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিলেন, 1 কোটি অবৈধ ভোটার যদি বাদ যায়, 1 কোটি এরকম ভেতরে নাকি জল মেশানো আছে। এবার গত লোকসভা নির্বাচনের কথা ধরলে এ রাজ্যে তৃণমূল আর বিজেপির প্রাপ্ত মোট ভোটের ব্যবধান 42 লাখের মতো। এবার সেটাকে হয়তো তিনি চান্স নিয়েছেন আর কি, যে 1 কোটি বললে যদি কেটে কুটেও ধরে তাহলে তো 42 লাখের বেশি হবে। সুতরাং সরকার যে উল্টে যাবে এটা নিয়ে তার কোনো সংশয় নেই, অঙ্ক কষে বলছেন আর কি পুরোটা। এবার এই বৈধ অবৈধ জায়গাটাতে আবার প্রত্যেকের অবস্থানটা কিন্তু খুব সাবধানী। দেখুন, কুণাল ঘোষ পরিষ্কার করে বললেন যে একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়। বৈধ ভোটারদের যে বাদ দেওয়া যাবে না, এটা তো আইনগতভাবে সত্যি কথা। বৈধ ভোটারদের বাদ যাওয়ার সম্ভাবনা আছে, এটা কোনো রাজনৈতিক দল বলবে? বিজেপি বলবে? তারাও তো অবৈধ ভোটারের কথাই বলবে। আর তৃণমূল তারাও কি বলতে পারবে, কুণাল ঘোষ কি বলতে পারবেন অবৈধ ভোটার যদি একজনও বাদ যায় তাহলে মেনে নেওয়া হবে না? ওটা কেউ মুখে বলবেন না। কথায় বলে না, সবুরে মেওয়া ফলে, অপেক্ষার ফল মিষ্টি হয়। তাহলে এখন ওয়েট করতে হবে, দেখতে হবে
কার মুখ মিষ্টি হবে। তবে যদি বিশ্বাসটা করতেই হয় যে পুজোর পর এসআইআরটা হবে, তাহলে কোনো একটা পক্ষ, সে শাসক হোক বা বিরোধী হোক, তার মুখ মিষ্টি হবেই হবে। মানে এমনিতেই অবশ্য বিজয়ের সময় তো পুজোর পর, সুতরাং ওর বাড়িতে শুভেচ্ছা বিনিময় হবেই, মিষ্টি ফিষ্টি খাওয়াবে। তবে এবার না হয় তার সঙ্গে সঙ্গে গৃহস্থের দরজায় কড়া নেড়ে সমীক্ষকরা আসবেন, প্রণাম টনাম সেরে তারাও নিশ্চয়ই 2-4টে নাড়ু এই সমস্ত মিষ্টি মিষ্টি খাবেন। এবার কথা হচ্ছে সেটা না, মুখ জারি মিষ্টি হোক, মনটা কীরকম থাকবে লোকজনের সেটা ইম্পর্টেন্ট। সত্যিই যদি আমাদের এখানে এসআইআরের কাজটা শুরু হয়, মানে সে যখনই হোক না কেন, কাজটা করবেন তো রাজ্য সরকারের কর্মীরাই, যাদের উদ্দেশ্য করে মাসখানেক আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে রেখেছেন আপনাদের তো মনে আছে। সে বলেছিলেন না, চিন্তার কিছু নেই, ভোটের আগেও সরকার আছে, ভোটের পরেও সরকার থাকবে। এবার এটার মধ্যে টেকনিক্যাল কোনো ফল্ট নেই, কিন্তু সরকার তো থাকবেই, ভোটের আগেও আছে, ভোটের পরেও থাকবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেটা জোর দিয়ে বোঝাচ্ছেন, তার মানে তিনি ওই তৃণমূল শব্দটা শুধু উজ্জ্ব রেখে বলেছেন। মানে ভোটের আগেও তৃণমূল সরকার আছে, ভোটের পরেও তৃণমূল সরকারই থাকবে। তাহলে মাঝের সময়টায় যারা এই সমীক্ষার কাজটা করবেন, তাদের মাথাতেও তো এই তৃণমূল সরকারের কথাটাই থাকা উচিত, তাই না? হঠাৎ করে মাঝখানে তাহলে ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা যাতে না থাকে, এই সহজ সরলভাবে তিনি বুঝিয়ে দিলেন। আচ্ছা, এই যারা এই সমীক্ষাটা করবেন তাদের মাথায় আর কি থাকা উচিত বলুন তো? নিশ্চয়ই তাদের আরও একজনের কথাও মনে রাখা উচিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও তো বলে দিয়েছেন, বাংলায় যদি একজন ভোটারের নামও বাদ যায়, তাহলে কত ধানে কত চাল তিনি বুঝিয়ে দেবেন। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ধান আর চালের ফারাকটা জাতীয় নির্বাচন কমিশনকে বোঝাবেন বলেছেন। কিন্তু যারা পাড়ায় পাড়ায় ঘুরে ওই কমিশনের হয়ে সমীক্ষা করবেন, তারা তো ভালো করেই জানেন কমিশনের সদর দপ্তর দিল্লিতে, আর তাদের বাড়ি, তাদের কাজকর্ম সব এই বাংলায়। জলে থেকে কুমিরের সঙ্গে কি লড়াই করা চলে? অবশ্য তাদের আরও একটা দিক আছে, বাংলা ভাষাটা এরা অস্মিতা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছে, আসলে দরকার নেই। বাংলা ভাষার অস্মিতাটা আলাদা জিনিস, সব পরিস্থিতির একটা করে ব্যাখ্যা আছে। এই যে যারা সমীক্ষক হবেন, তাদের ওই জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করার ব্যাপারটা মনে থাকবে, আর তার সঙ্গে আরও একটা জিনিস মনে থাকবে, ডাঙায় বাঘ জলে কুমির। কারণ যেভাবে নির্বাচন কমিশন চেপে বসে 5 জনকে সাসপেন্ড করিয়েছেন, ফলে দিল্লিতে অফিস হতে পারে তাদের ভয়টা কি তাদের মনে থাকবে না? সুতরাং এদিকে গেলেও গেল, এদিকে গেলেও গেল, জলে কুমির ডাঙায় বাঘ, এইটা হচ্ছে তাদের জন্য আদর্শ সিচুয়েশন। অতএব যাই হোক, সমীক্ষাটা যখনই হবে, কি হলে কি হবে এটা ভেবেই সমীক্ষাটা করতে হবে। এবার মজা কি জানেন, আমাদের এখানে এই যে খুঁজে বার করা, মানে সমীক্ষা মানে কি, এসআইআর এর সমীক্ষা মানে কি, ওই সব ভোটার টোটারদের একটুখানি খুঁজে পেতে দেখা সব ঠিকঠাক আছে কিনা, জল মিশেছে কিনা, এই খোঁজাখুঁজির কাজ এবং এই বৈধ অবৈধ খুঁজে বার করার বিষয়টা, মানে এই ধরনের সমীক্ষাগুলো বাংলার ক্ষেত্রে এখন তো মোটামুটি আর জটিল বিষয় হয়ে গেছে। এটা নিয়ে এর থেকে কঠিন কাজ কি যে হতে পারে আর সেটা ভেবে পাবেন না। দেখুন, এই ভোটের সমীক্ষার কাজে এই যে যারা সমীক্ষক, তাদের মনের ভেতর কি দোলাচল চলতে পারে সেটা তো আপনাদের বুঝিয়ে বললাম। তাদের আরও মাথায় থাকতে পারে এরকমই তো কেউ তারাও সরকারেরই আন্ডারে, তারা এর আগে ওই বৈধ আর অবৈধ শিক্ষকের বাছাই করার কাজটা শুরু করেছিলেন, মানে একটা সমীক্ষা করছিলেন আর কি, ওই ধরতে পারেন ওইভাবে। তার ফল কী হয়েছিল, যে 1806 জন শিক্ষকের নাম দাগি হিসেবে চিহ্নিত করতে পেরেছিল এসএসসি, তাদের পাশে তো এই মুহূর্তে এই চরম দুর্দিনেও একটা মানবিক সরকার রয়েছে।
যে সরকারের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন এতদিন যারা স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হিসেবে কাজ করেছেন তাদের যাতে স্কুলে ঘন্টা বাজানো বা ফাইলপত্র দেওয়া নেওয়ার কাজটা জোটে, সেই চেষ্টাটা তার সরকার করবে। বুঝতে পারছেন? এতদিন শুনেছিলাম, আজ বোঝা গেল। রাজোদ্ধারে শ্মশানে চ য তিষ্ঠতি স বান্ধব, সেই ছোটবেলার থেকে পড়ে এসছেন। আবার সংস্কৃত শব্দ কিন্তু খুব মিষ্টি। যিনি শ্মশানে বা রাজোদ্ধারে সঙ্গে থাকেন তিনি সত্যিকারের বন্ধু। মানে সরকার যে আমাদের আদর্শ বন্ধু, এটার কোনো উদাহরণ যদি এই ধরাধামে থেকে থাকে সেটা এই মুহূর্তে পেয়ে গেলেন এবং বুঝে গেলেন আপনাদের একমাত্র বন্ধু, আপনারা যাই ভাবুন, আপনাদের রাজ্যের সরকার। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মানবিক। এখন আমরা তার রাজ্যের ভুক্তভোগী চাকরিহারা যোগ্য শিক্ষক, তিনি অযোগ্যদের পাশে আছেন, এ তো বারবার প্রমাণিত হয়েছে। আজকে আমাদের চাকরি চলে যাওয়ার কারণ তো ওটাই। এই কথাটা বলা হচ্ছে, একটা ললিপপ দেওয়া হচ্ছে আবার, কারণ আইনত মুখ্যমন্ত্রী এটা করতে পারেন না, আবার কোর্টের সামনে গিয়ে তাকে থাপ্পড় খেতে হবে। এটা মুখ্যমন্ত্রী লোভ বা ললিপপটা দিচ্ছেন হচ্ছে এই দাগিদের সামনে, যাতে দাগিরা কাকে টাকা দিয়ে বা কাকে ধরে তাদের চাকরি হয়েছে সেটা যেন প্রকাশ্যে না বলেন। যেহেতু এটা একটা পলিসি ডিসিশনের ব্যাপার, 2 নম্বর এটা আদালতে এখনও চলছে, ফলে আমি গোটা এই বিষয়টায় আমার এখতিয়ারেও নয়, আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করবও না। ফলে ওটা ঠিক কাদের কী জন্য কীভাবে কোন মাপকাঠিতে কি আলোচনা চলছে ওর উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। আর টেকনিক্যালি কারেক্ট থাকা কাকে বোঝায় সেটা কুণাল ঘোষ আপনাদের বোঝালেন। তো আমরা যেটা বোঝার সেটা বুঝলাম, জানেন তো। দেখুন, এর আগে কি শুনেছিলেন, একজনেরও চাকরি যেতে দেবেন না। চাকরি তো চলে গেছে 26,000-এ। এবার তাদের মধ্যে থেকে যারা যোগ্য শিক্ষক ছিলেন তাদের ওই 10 নম্বর একটা গ্রেস দেওয়ার ব্যাপার ছিল। এবার সেটাও তো এখন মোটামুটি সব ঝোলে ঝালে অম্বলে সব মিলেমিশে একাকার। এই যে সি আর ডি এর বক্তব্য, এটা তো একটা সরকারি চাকরি, সেখানেও তো পরীক্ষা দিয়ে চাকরি পেতে হয়। তাহলে আগে ভাগে সেখানে কোনো রকম বন্দোবস্ত সেটা করে দেওয়া সম্ভব কি? তাহলেই তো আবার কথা উঠবে এই বন্দোবস্তের জন্যই তো এই 26,000-এর চাকরি গেছে। জটিল পরিস্থিতি, আপনি যাই বলুন, এদিকে টানলে এদিকে বেরিয়ে যাচ্ছে। সে গোপালকৃষ্ণ গোখেল বলেছিলেন না, বাংলা আজ শিক্ষক দিবস পালন করলে ভারত করবে আগামীকাল। ভাবছেন তো এটা আবার কখন বললেন? গোপালকৃষ্ণ গোখেল তো এটা বলেননি। যদি না বলে থাকেন কেন বলেননি? কে বলতে বারণ করেছিল? বলতেই পারতেন। আজ 4 সেপ্টেম্বর শিক্ষক দিবসের আয়োজন করেছে রাজ্য সরকার। সরকার তো সত্যিই করেছে। আজকে বাংলায় সরকারি উদ্যোগে আজ শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটা হয়ে গেল। এবার আগামীকাল সারা দেশ আমাদের অনুশীলন করবে, কালকে তারা শিক্ষক দিবস পালন করবে। মানে দেখুন, এমনিতেই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসটা হওয়ার কথা, কারণ 5ই সেপ্টেম্বরেই সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মেছিলেন, তার জন্মদিন, এবং সেই জন্যেই তার প্রতি শ্রদ্ধা জানাতেই ওই দিনটা শিক্ষক দিবস করা হয়েছে। কিন্তু যার প্রতি শ্রদ্ধায় দেশে শিক্ষক দিবসটা চালু হলো, তার জন্মের আগের দিনই কি করে শিক্ষক দিবস পালন হয়ে গেল? এটা যারা ভাবছেন তাদের মাথায় রাখা উচিত। এরকমই তো হয়েছিল, অনেক হয়েছে। এই ভারত তো এসবের জন্যই প্রখ্যাত, বিখ্যাত, প্রসিদ্ধ।
রাম জন্মানোর আগেই তো বাল্মীকি রামায়ণ লিখে ফেলেছিলেন। রাজ্য সরকার মনে করেছে 4 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করবেন, করেছে, এগিয়ে বাংলা। এবার ভাবুন তো, আজ যদি না হয়ে কালকে অনুষ্ঠানটা হতো, তাহলে মুখ্যমন্ত্রী আজ যে কথাগুলো বলেছেন, কথাগুলো কাল বলতেন, কি হতো? যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে বলে চিহ্নিত হয়ে গেছে, যারা সাদা খাতা জমা দিয়েও স্কুলে এতদিন পড়িয়েছে বলে সবাই জেনে গেছে, ধরা না পড়লে চুরিবিদ্যা যে সত্যিই মহাবিদ্যা, এটা ওই স্কুলের বাচ্চা ছেলে মেয়েগুলোকে যারা নিজেদের প্রমাণ দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছিলেন, সেই সমস্ত দাগি শিক্ষক শিক্ষিকাকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষক দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে বেচারা বলছেন। তাদের একটা চাকরি গেছে বলে ঘুরপথে আরেকটা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন বলেছেন। এটা শুনলে লোকজন তো রেড়ে করে উঠতেন। কিন্তু আজ যেহেতু শিক্ষক দিবসের মতো শিক্ষক দিবসটা নয়, এইটার জন্য অনেক কিছু ধামাচাপা পড়ে গেল। তারপরেও হতো রেড়ে করে, কিন্তু ধামাচাপাটা পড়লো এই বিধানসভার ঘটনায়। যদি বলেন এটা রাজ্য সরকারের সৌভাগ্য, তাহলে আবার বলছি, একটা কথা মাথায় রাখবেন, ভাগ্য কিন্তু সবসময় ওই সাহসীদেরই সাহায্য করে। সুতরাং রাজ্য সরকার যে অসম সাহসী সেটা আপনাকে মানতে হবে, সেই জন্যেই এই সৌভাগ্যটা পাচ্ছে। অবশ্য রাজ্য সরকারের সাহস নিয়ে আমাদের কোনো ডাউট নেই, অনেকদিন আগে আমরা নিশ্চিত হয়ে গেছিলাম। আজ বলতে পারেন একেবারে নিঃসংশয় হয়ে গেলাম, মানে মনের কোণায় কোনোভাবে যদি 1% সংশয় এতদিন পুষে রেখে থাকি, আজ একদম পরিষ্কার করে নিয়েছি। কারণ আজ আবার সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট দুটো জায়গাতেই অযোগ্য শিক্ষকদের হয়ে সালিশি করতে গিয়ে রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন যার পোনাই ভর্ৎসিত হয়েছে। একটু শুদ্ধ বাংলায় বললাম, বাঙালি অস্মিতার দিন তো মানে খাতায় কলমে ছিল, কিন্তু সোজা বাংলায় যাচ্ছাতাই করে বলেছে, গালাগালি করেছে, প্রায় এরকম ব্যাপার। বুকে গভীর প্রত্যয় না থাকলে বলুন তো, আমরা করব জয়, এটা বারবার গাইতে গাইতে যদি কেউ যদি কনফিডেন্ট না হয়ে যান, অসম সাহসী যদি না হন, তাহলে কেউ বারবার এরকম দাগিদের পরীক্ষায় বসতে দেওয়ার আবেদন করতে পারে? ভাবুন একবার আপনারা। দেখুন, যুদ্ধে হেরে হতাশ রবার্ট ব্রুস, একটা বিরাট সেনানায়ক, তিনি ভেঙে পড়েছিলেন, হাঁটছেন, কিন্তু একটা মাকড়সা তাকে দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন। If at first you don't succeed, try again. একবারে যদি সাফল্য না আসে, বারবার চেষ্টা চালিয়ে যাও, ব্যাস। মাকড়সার থেকে শিক্ষাটা নিলেন আর রবার্ট ব্রুস উদাহরণ হয়ে গেলেন। আমার কি মনে হয় জানেন তো, এখানে একটা টুইস্ট আছে। মানে এই রবার্ট ব্রুসের কথাটা আপনাদের বললাম তো, বিদেশি মানুষ, তার কথাটা জানতে গেলে ওই আবার যোগ্য শিক্ষক শিক্ষিকা খুঁজতে হবে যারা আমাদের শেখাবেন, পড়াবেন, লেখাপড়া। তো তার থেকে অনেক সোজা হবে রাজ্য সরকারের এসএসসিকে দেখে শেখার চেষ্টা করাটা। দেখুন, বারবার ব্যর্থ হয়েও যারা আদালতে যাচ্ছে শুধুমাত্র সমালোচিত হবে বলে, সমালোচিত হচ্ছে কিন্তু হাল ছাড়ছে না, আবার যাচ্ছে। রবার্ট ব্রুস যে মাকড়সা দেখে শিখেছিলেন হেরে গেলেও হাল না ছাড়া উচিত, সেই মাকড়সাও কোনো কালে এসএসসি বা রাজ্যকে দেখলে নতুন করে কিন্তু শেখার প্রেরণা পেত। দুর্ভাগারা বলেন তাঁদের জীবন মন্দিরের ঘণ্টার মতো, যে আসে সেই নাকি বাজিয়ে চলে যায়। আজকাল স্কুল সার্ভিস কমিশনের যেন সেই দশা। অযোগ্যদের একাংশ পরীক্ষায় বসতে চেয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। তার শুনানিতে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধে কমিশন ও রাজ্য সরকারের ওপর রীতিমতো অসন্তুষ্ট হয়ে বলেন, অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে। বারবার বলেছি, দাগিরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। আমাদের রায় বুঝতে কি সমস্যা হয়েছে? এসএসসি স্বীকার করে নিয়েছে যে এই সরকার, মমতা ব্যানার্জির সরকার কতটা টেন্টেড।
সুপ্রিম কোর্টের পর একই দিনে কলকাতা হাইকোর্টেও ফের ধাক্কা। দাগিদের নতুন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না। সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ এসএসসিকে কড়া ভাষায় প্রশ্ন করে, এত ছেলে মেয়ের চাকরি যাচ্ছে, সেখানে কেন আপনাদের অফিসারদের চাকরি যাবে না? কেন তারা কাঠগড়ায় উঠবেন না? যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগিদের কোনোভাবেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যাবে না, সেখানে কমিশন কিভাবে তাদের অ্যাডমিট কার্ড দিল? কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে কে দাগি আর কে নয় তা বাছাই করা যায়নি, তাই দিতে হয়েছে, ভুল হয়েছে। বিচারপতি বলেন, আপনাদের অফিসাররা এত গুরুতর ভুল কি করে করেন? এরপরও তাদের চাকরি কেন যায় না? মামলাকারীদের আইনজীবীরা অতীতের বিভিন্ন রায়ের কথা উল্লেখ করতে ফের অসন্তোষ প্রকাশ করে হাইকোর্ট। হাইকোর্ট বলে দেয়, সুপ্রিম কোর্ট গোটা ব্যাপারটায় নজরদারি করছে, দাগিদের ব্যাপারে স্পষ্ট নির্দেশও দিয়েছে। সেখানে এই আবেদনের প্রেক্ষিতে আমরা অন্য কিছু ভাবতে বা বলতে পারি না, সেই সুযোগই নেই। বোঝাতে হলে সর্বোচ্চ আদালতে যান। পিছনের দরজা দিয়ে যেন দাগিদের চাকরি দেওয়ার জন্যই তার একমাত্র লক্ষ্য, সবাই বুঝে গেছে, মুখ্যমন্ত্রী বোঝেননি, সুপ্রিম কোর্ট বিস্মিত। আমরা কোনো অনিয়ম সাপোর্ট করছি না। মানবিক দৃষ্টিভঙ্গিতে কেউ যেন দুম করে বিপদে না পড়ে যায়, সরকার সেই নীতিতে চলছে। সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম থাপ্পড় খেয়েছে আবার, এবং আমি তো বরাবরই বলে আসছি যে এদের নাম কোনোভাবেই বের করতো না যদি না সুপ্রিম কোর্ট কান মলা দিত। তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন অনজানা, তো এই অনজানা বলে কিছু নেই। এখন সবাই বুঝে গেছে এই বন্ধনটা হচ্ছে বাপ না ভাড়া ভাইয়া সবসে বড় রুপইয়া। এত কিছু শুনলেন, তাহলে বলুন, স্কুল সার্ভিস কমিশন আর মন্দিরের ঘন্টার মধ্যে ফারাকটা কোথায়? দেখুন, মানবিকতা বলে কি একটা কাট অফ পয়েন্ট থাকবে না? আর কোথাও থেকে তো শুরু করতে হবে। কুণাল ঘোষ বললেন না, চট করে যাতে কেউ বিপদে না পড়ে যায়। এই যারা ঘুষ টুস দিয়ে বা বেআইনি করে অবৈধ উপায়ে এই চাকরিগুলো পেয়েছিল, তারা কাউকে না কাউকে তো বিপদে ফেলেছিল, যাদের চাকরিগুলো নিজেদের যোগ্যতায় পাওয়ার কথা ছিল। কিন্তু সে তাদের আবার ধরতে গেলে আরও পিছিয়ে যেতে হবে। তাই সদ্য যারা হয়ে গেছে মোটামুটি, তাদের থেকে শুরুটা করাটাই অনেক সহজ। একটা ওই বললাম কাট অফ পয়েন্ট লাগে, ওর আগেরটা ধরা হবে না, এরপর থেকে এরকম আর কি। মানবিকতারও তো একটা কোথাও গিয়ে একটা স্পেসিফিকেশান দরকার, নির্দিষ্ট একটা সীমারেখা দরকার না? মানে অপরিমেয় সীমাহীন মানবিকতা, সেটাও হয় না আজকের দিনে, সব মেপে ঝুঁকে করতে হয়। তাই জন্যই বললেন আর কি। তবে সুকান্ত মজুমদারের ইঙ্গিতটা কিন্তু পরিষ্কার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলতে চাইছেন যে দাগি চিহ্নিত হয়ে যাওয়ার পর দাগিদের থেকে যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদের আড়াল করতেই এত দৌড়ঝাঁপ, এত পরিশ্রম। মামলার পর মামলায় জলের মতো পয়সা করছে রাজ্য। কার পয়সা, কে করছে, কেন করছে, সে তো সবাই দেখছে। তারপর নেতারা যখন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান যে এটা দেখুন, তার কারণেই, তখন আমাদেরও কি মনে হয় জানেন, নেতারাই সব কিছু আমাদের খালি দেখাবেন কেন? আমাদেরও কাউকে কাউকে কিছু কিছু জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত। 2016 সালের পরীক্ষায় যে একটা অদ্ভুত, না আবার সেই পুরনো টার্মসটা মনে পড়ে গেল, জানেন তো, সায়েন্টিফিক রিগিং। শুনেছিলেন আপনার সবাই, মনে আছে? এই রাজনৈতিক নেতারাই এবং নেত্রীরাই আমাদের সায়েন্টিফিক রিগিংয়ের তত্ত্বটা শিখিয়েছিলেন। তখন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখে আমরা বিভিন্ন সময় ওই বাম সরকারের বিরুদ্ধে সায়েন্টিফিক রিগিং করার তত্ত্বটা আমরা শুনেছি। তখন অভিযোগ ছিল বিষয়টা, এখন তত্ত্ব হয়ে গেছে, এখন আবার এখনকার বিরোধীরা বলে। তো যাই হোক, এই যে 2016 সালের পরীক্ষাটা যেটা হয়েছে, সেটাকে খানিকটা ওটার মতো ধরে নিয়ে সায়েন্টিফিক কোডিং বলতে পারেন। কেন বলছি? আমরা জানতে পেরেছি জানেন, এই গোটা ব্যাপারটা না একদম সায়েন্টিফিক্যালি করা হয়েছে। এবার জানতে যখন পেরেছি তখন আপনাদের জানাবো না তা কখনো হয় নাকি? কারণ আজ না কাল, কাল নয় পরশু, কোনো না কোনো দিন এই ব্যাপারটা সবাই জানবেন। এবং তার থেকেও বড় কথা, এই আগামী রোববার ফের একটা পরীক্ষা নিতে চলেছে এসএসসি। সেই পরীক্ষাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো কারণে বিব্রত না হতে হয়, আমার ধারণা
সেটা নিশ্চিত করতে স্কুল সার্ভিস কমিশনের কর্তা ব্যক্তির থেকে শুরু করে শিক্ষা দপ্তরের কর্মী পর্যন্ত সবাই মানত টানত যা করার নিশ্চয়ই করে ফেলেছেন। কারণ এবার হলে আর মুখ দেখাতে পারবেন না। অবশ্য এই ভাবনাগুলো কতটা আছে কার সেটা পরের কথা, তাহলেও আমরা তাদের একটুখানি কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যাতে তারা সতর্ক থাকতে পারেন। আর যারা এই সায়েন্টিফিক কোডিংগুলো করেন তারাও একটু সতর্ক থাকতে পারেন এইটা ভেবে যে কিভাবে হয় এই প্রসেসটা, এই পদ্ধতিটা আমরা জেনে গেছি। এবার আমরা গোটা ব্যাপারটা একটু সহজ সরল করে আপনাদের একটু বলি, তাহলে বুঝতে পারবেন আপনাদেরও জানা দরকার, যাতে বোঝা যায় যারা চাকরিটা কিনলেন আর যারা চাকরি বেচার টাকা নিলেন আর যারা পরীক্ষার খাতা দেখে চাকরিটা হয় যাতে সেটা নিশ্চিত করলেন, তারা সবাই একটা সুতোয় গাঁথা। দেখুন, মুখ্যমন্ত্রী আজকেও বলেছেন যাদের চাকরি গেছে তাদের কথা ভেবে তিনি শান্তি পাচ্ছেন না। এবার মুখ্যমন্ত্রীর শান্তি যাতে ভবিষ্যতে আর কেউ নষ্ট না করতে পারে সেজন্য আরেকটা পরীক্ষার আগে আমরা খুঁজে বার করেছি কীভাবে এই শান্তি বিঘ্নিত করার কাজগুলো কেউ করেছেন। মনের মধ্যে একটা অসম্ভব যন্ত্রণা বেদনা তৈরি করে দিচ্ছেন। এটাকে ওই কমিশন বা শিক্ষা দপ্তরের সামনে আয়না বলেও আপনারা ভাবতে পারেন, যাতে তাদের মুখটা তারা আরেকবার দেখতে পারে। ছিল রুমাল, হয়েছিল বিড়াল। 2016 সালে এসএসসির পরীক্ষায় সাদা খাতা মানে ফাঁকা ওএমআর জমা দিয়ে চাকরি হয়েছিল। কিন্তু কি করে হয়েছিল? লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কিভাবে চাকরির ক্রেতাকে চিহ্নিত করবেন পরীক্ষক? নিশ্চিত করে দিয়েছিল চাকরি বিক্রেতা দালালরা। যারা চাকরি কিনছেন তাদের চিহ্নিত করতে ছিল কোডিংয়ের ব্যবস্থা। কোনো দালাল বলেছিল 4 নম্বর প্রশ্নের অপশন ডি গোল করতে, কোনো দালাল বলেছিল সাদা খাতায় কোনো সাংকেতিক চিহ্ন আঁকতে। ওএমআরে শুধু 4 নম্বর প্রশ্নের অপশন ডিতে গোল্লা পাকানো দেখে অথবা ওএমআরে নির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট সংকেত দেখেই নাকি বোঝা গিয়েছিল এদের চাকরি দিতে হবে। এই দাগিরা এদের মধ্যে কি যে সাদা খাতা জমা দিয়েছে সে কি একটা প্রশ্নের উত্তর দিতে পারতো না? নিশ্চিতভাবে হয়তো পারতো, কিন্তু তারপরেও কেউ না কেউ তাকে এই নির্দেশ দিয়েছেন যে তুমি একদম সাদা খাতাটি জমা দেবে তাহলে চাকরি হবে। এবং তাদের বিশ্বাসযোগ্যতা বেড়েছে যখন দেখেছে সাদা ওএমআর শিট জমা দেওয়ার পরে তাদের নাম লিস্টে চলে এসছে, ইন্টারভিউ লিস্টে, তখন তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা বেড়েছে। এই শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে হয়েছে তা কিন্তু নয়, প্রাথমিকের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু এরপরেও কিছু কথা আছে। তদন্তকারীরা জানতে পেরেছিলেন যতজন চাকরি কেনার জন্য টাকা দিয়েছিলেন তাদের সবাই চাকরি পাননি। যতগুলো ওএমআরে জালিয়াতি ধরা পড়েছিল ততজনের কাছে নাকি সুপারিশপত্র পৌঁছয়নি। কেন? নবম ও দশমে ওএমআর জালিয়াতি 952 জনের, 796 জন এসএসসির সুপারিশপত্র পেয়েছেন। 156 জন দালালকে কিস্তির টাকা দেননি বলে সুপারিশপত্র পাননি ওই 156 জন। যে শুধু যে কলকাতায় হয়েছে, এখানে হয়েছে, সেখানে হয়েছে তা না, তাই হয়েছে না। দেখুন, একজন দেখা যাচ্ছে সে বীরভূমে, আর একজন সে নর্থ বেঙ্গলে, এই জায়গায়। তার মানে কি পুরো পশ্চিমবঙ্গ নিয়ে এই কাজটা হয়েছে। সেই জন্যই মাকড়সার জালটা আমি বলেছি। তো সেটা হতে গেলে একরকম হবে না, আজকে একরকম হবে, কালকে একরকম হবে। রহস্য রোমাঞ্চ উপন্যাসের মতো শিক্ষা দুর্নীতি তদন্তের পরতে রহস্য আর রোমাঞ্চ। এসএসসির নতুন পরীক্ষার আগে এই দুর্নীতির ইতিহাস কতটা চিন্তায় রাখছে? এই যে পরীক্ষাটা হচ্ছে তার মাধ্যমে আরো কত দুর্নীতির পথ খুলে যাচ্ছে সেটা কিন্তু কোনো কেউ জানে না। প্রশ্ন বিক্রি হচ্ছে, তৃণমূল প্রশ্ন বিক্রি করছে, ভাইপো টাকা তুলছে। দাগিরা টাকা তুলে চাকরি প্রার্থীদের গায়ে দাগ লাগিয়ে দেবে এবং এই সমস্ত দাগ এবং দাগির টাকা কালীঘাটে পৌঁছবে। পিএম এর জমানায় প্রত্যেক হোল টাইমারের বাড়িতে একটা করে সরকারি চাকরি ছিল। কোন সাগর ছেঁচা মানিক তারা? যদি কেউ কোনো অন্যায় অনিয়ম করে থাকেন, তদন্ত, শাস্তি, জেল চলছে। দেখুন, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে চাকরি চুরি কেন বলুন তো? এটা তো ওই সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে গেলেই তো হয়ে যেত। তাহলে এরকম আবার সাংকেতিক এই শুধু ওই অমুক নম্বরের প্রশ্নের উত্তর করব, এটা কেন? এটা বুঝতে হবে। দেখুন, যখন ওই খেলা নিয়ে ব্যাটিং ফেটিং হয় না, তখন বুকিরা বিভিন্ন রকম সাইন ব্যবহার করে। এটার কারণ কি? যাতে বোঝা যায় এক একটা সাইনের
ওই সাইন ল্যাঙ্গুয়েজ, তো এক একটা সাইনের এক একটা অর্থ। সেই ক্রিকেটার শ্রীশান্তের কথা মনে আছে, যিনি ব্যাটিং কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, বল করার ফাঁকে হাত মোছার তোয়ালেট দিয়ে ইঙ্গিত করতেন, এবার ওই তার তলায় হাত দিয়ে। এবার কখন কোন সাইন দেওয়া হবে সেটা টেলিফোনে জানানো হতো। এবার ফোনের কথোপকথন পেয়ে গেছিল দিল্লি পুলিশ। এবার শিক্ষকদের যেরকম সমাজে সব থেকে বেশি শ্রদ্ধার চোখে দেখা হতো, সেরকম ক্রিকেটকেও তো একসময় জেন্টলম্যান গেম বলা হতো। আজই অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে শিখর ধাওয়ানকে ডেকেছিল ইডি। হয়তো কিছুই করেননি, কিন্তু তারপরে ওই যে বললাম, একবার দাগ লেগে গেলে দাগটা গোটা সিস্টেম থেকে মোছা মুশকিল হয়ে যায়, যার জন্য নিয়োগ দুর্নীতিতে শিক্ষকদের প্রতি চাহনিটা এখন যেরকম ব্যাঁকা, সবাইকে যেরকম মনে হয় সহজভাবে সোজাভাবে চাকরি পেয়েছেন না অবৈধ, তেমনি ওই ক্রিকেট ব্যাটিংয়ের পর ক্রিকেটকেও তো আর জেন্টলম্যানস গেম হিসেবে ধরা হয় না, সেইভাবে নজরটা বদলে গেছে সবার। এখন বলছে আইপিএলের কল্যাণে অনেকে ব্যবসা হিসেবে দেখেন। আসলে ব্যাপারটা একই, সবকটারই না একটা নিয়ম আছে। নিয়ম বহির্ভূতভাবে যদি কোনো কিছু ঘটে, তখন আর সেটার প্রতি শ্রদ্ধা ভক্তির জায়গাটা নষ্ট হয়ে যায়, গোটা সিস্টেমটা নষ্ট হয়ে যায়। এই যে বিভিন্ন ইঙ্গিত, ওই বললাম বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়, খাতার মধ্যে বিশেষ বিশেষ সংখ্যার প্রশ্নের ওপর টিক মারা হয়, সেটা কেন সেটা শেষ বেলায় বলে দিই। আসলে কোন লোক কাকে, কার ক্যান্ডিডেট কে, সেটা বোঝাতে হবে তো, সেইটার জন্য ওই কোডিংগুলো করা। হয়তো দেখা যাবে 4D এটা যারা দিয়েছেন, এটাতে যারা শুধু করেছেন তারা বিশেষ একজনের ক্যান্ডিডেট। আবার কেউ যদি 2D করে থাকেন, তিনি আরেকজনের ক্যান্ডিডেট। এই কোডিংগুলোকে ডিকোড করাটাই এখন ইডি আর সিবিআই এর দায়িত্ব। এবার তারা দায়িত্ব পালন করতে পারবেন কি পারবেন না, তার উপর ডিপেন্ড করবে তাদের ভবিষ্যতে কোন চোখে দেখা হবে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।